वादा किया गया उसे भूलने की गुस्ताखी मत करो। रहमान डकैत की दी हुई मौत बहुत कसाईनुमा होती है। 2025 বলিউডের ব্লকবাস্টার মুভি ধুরন্ধর। আর এই ধুরন্ধর মুভির এই সংলাপ বা ডায়লগ আজকের বাংলার রাজনীতির প্রেক্ষাপটে ভীষণভাবে প্রযোজ্য, কারণ সামনেই বিধানসভা নির্বাচন। আর এই বিধানসভা নির্বাচনের ঠিক প্রাক্কালে আমি পারাদীপ ঘুরে বেড়াচ্ছি বাংলার গ্রাম থেকে গ্রামে, শহর থেকে শহরে, জেলা থেকে জেলায়। আর এইভাবেই ঘুরতে ঘুরতে আজ পৌঁছে গেছি উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে। এসআইআর কে মানুষ একদমই ভালো চোখে দেখছে না। এরা এসআইআর সম্পর্কে কিছু জানে না। 1500 টাকা অনুদানটা, এটা অনুদান নয়, এটা সহযোগিতা। হাতে কাজ চাই, আমাদের যুবদের কাজ চাই। আমার এই 1500 টাকা পেলে কোচিং এর হেল্প হবে। দুর্নীতি করে চিল্লাচ্ছে যারা, অ্যাকচুয়ালি উন্নয়নটা চায় না। আলিপুরদুয়ারের মানুষ তারা কি চায়, তারা গত 5 বছরে কি পেয়েছে আর কি পায়নি, তার হিসাব, তার খতিয়ান নেতা নয় জনতায় আমি তাদের থেকে নেব। আর তারা বলবেন গত 5 বছরে তারা কি আশা করেছিলেন, কি প্রত্যাশা করেছিলেন, আর ঠিক ঠিক কতটা তারা পেয়েছেন। সামনে নির্বাচন, কি প্রার্থী দেখবেন না প্রতীক? প্রতীক অবশ্যই। দিদি আছে, উন্নয়ন আছে। দিদি না চাইতে অনেক কিছু করে দিয়েছে। দিদি আমাদের আশা, দিদি আমাদের ভরসা, দিদি উন্নয়ন করছে, ঘরে ঘরে উন্নয়ন আমাদের। প্রার্থী না প্রতীক? প্রতীক অবশ্যই। কেন প্রার্থী কি কেন ফ্যাক্টর নয়? আমরা যেই রাজনৈতিক যেই মতাদর্শে বিশ্বাসী, সেখানে আমাদের প্রতীকটাই সবার আগে। এখন তো বাংলার রাজনীতিতে সব থেকে বেশি এটা আলোচ্য চর্চিত বিষয়, সেটা হচ্ছে এসআইআর। সেই এসআইআর কে আলিপুরদুয়ারের মানুষ কি চোখে দেখছে? এসআইআর কে মানুষ একদমই ভালো চোখে দেখছে না। কেন এসআইআর হোক, সেটা আমি একজন সাধারণ মানুষ হিসেবে চাই। ভারতবর্ষে এসআইআর হওয়ার প্রয়োজন আছে, হবে, কিন্তু সেটা সময় সাপেক্ষ, সময় নিয়ে করতে হবে। এত তড়িঘড়ি করে আমরা যেভাবে হয়রানির শিকার, আজকে একবার নোটিশ, কালকে আরেকবার আরেক রকম নোটিশ, আজকে সকালে এক কথা, বিকেলে আবার কথা পাল্টে যাচ্ছে, এটা চরম হয়রানি। এরা এসআইআর সম্পর্কে কিছু জানে না। এসআইআরটা অন্য জিনিস। এখান থেকে অনুপ্রবেশকারী তাড়ানোর যে একটা সারা ভারতবর্ষের প্রক্রিয়া, মানে ভোটার লিস্ট থেকে তাকে বার করবে, বিদেশি নাগরিক কেন ভোট দিবে? তো সেটা তড়িঘড়ি করবে না, দেরি করবে, সেটা তো নির্বাচন কমিশনের আন্ডারে। আমি মানলাম ঠিক আছে, এসের দরকার আছে, কিন্তু ঘটনাটা হচ্ছে যারা বিরুদ্ধে, যারা হাঁটতে পারতেছে না, যারা চলতে পারতেছে না, তার কাছে যদি ইলেকশন কমিশন যদি লোক পাঠিয়ে যদি ওখানে ওর বাড়িতে করতে পারে, যে এভাবে কিছু করার ব্যবস্থা থাকতো, তাহলে অনেকই ভালো হতো আর কি। যে কোনো একটা কাজ করতে গেলে পরে সেটার তো কিছুটা হয়রানি করতেই হবে। হয়রানি না করলে তার কোনো কাজের সমাধান হবে না। আমরা 2013 সাল থেকে দেখছি মানুষকে বিভ্রান্ত করে সবসময় লাইনে দাঁড়ানো। এটা আপামর ভারতবাসী সাক্ষী আছে। কোনো সময় আধার লিঙ্কের নামে, নোটবন্দির নামে। আচ্ছা, আমরা কি পেয়েছি বলুন তো? এলাকার যিনি বিধায়ক, শেষ কবে দেখেছেন? নির্বাচনের সময় দেখেছিলাম, নির্বাচন করার জন্য উনি আসছিলেন, মানে উনি প্রার্থী হিসাবে এসেছিলেন আর কি। বিধায়ক হিসাবে আমি ব্যক্তিগতভাবে ওনাকে দেখিনি। হ্যাঁ এসেছিল, দেখেছি। মানুষের জন্য অনেক কথা বলে গেছে, উন্নয়নের জন্য বলে গেছে, কিন্তু আমার এই বাংলায় কোনো উন্নয়ন হচ্ছে না। ভোটের আগে যুবসাথী প্রকল্প চালু। প্রথমত এটা ভোটের গিমিক কিনা, আর দ্বিতীয়ত ভোটে কি এর প্রভাব পড়বে? এই যে অনুদানটা, 1500 টাকা অনুদানটা একটা যুবক যুবতীদের জন্য, আজকে যদি আমি সেই সহযোগিতাটা পাই, বা আমার সমতুল্য যারা পাবে, তারা কোচিং করতে পারবে। আজ এখান থেকে একটা কোচিংয়ে গেলে মোটামুটি ধরুন 2000-1500 টাকা খরচ। সেই খরচটা দিয়ে আমি যদি সেটাকে সৎভাবে যদি ব্যবহার করি, এটা অনুদান নয়, এটা সহযোগিতা। হাতে কাজ চাই, আমাদের যুবদের কাজ চাই। আমরা সহযোগিতা না, ভাতা লাগবে, বিকলাঙ্গ ভাতা লাগবে 60 ইয়ারের পর, যাদের কর্মক্ষমতায় হারিয়ে গেছে, যুবকদের কাজ চাই। আমি নিজে একজন যুবক, আমার এই 1500 টাকা পেলে আমার একটা কোচিং এর হেল্প হবে।
আমার এই 1,500 টাকা পেলে একটা গ্রুপ ডি, নরেন্দ্র মোদী সরকারের যে গ্রুপ ডি রেলের রিক্রুটমেন্ট ছাড়ছে, সেখানে 500 টাকা অ্যাপ্লাই লাগছে, সেই 500 টাকা আমি কোথায় পাবো? এই আমার মমতা ব্যানার্জির সরকার সেই 1,500 টাকা দিয়ে সেই 500 টাকার আমার হেল্প করে দিচ্ছে। 500 টাকা করে রিক্রুট করতে লাগতেছে রেলের চাকরির অ্যাপ্লাইয়ের জন্য, কিন্তু রাজ্যের নয়। ও তার ভাবে একটা জিনিস, সেটা রেলের হচ্ছে, এইটাই হচ্ছে মোদী সরকার। অবশ্যই চাকরি রয়েছে, চাকরি যোগ্যতার উপরে ডিপেন্ড করে রয়েছে, চাকরি কেন নেই? আজকে কলকাতা পুলিশ হচ্ছে, আজকে WBP কনস্টেবল হচ্ছে, গ্রুপ সি, গ্রুপ ডি হচ্ছে, আমরা নিজে অ্যাপ্লাই করছি। তুমি পরীক্ষা দিয়ে যদি যোগ্য হও তাহলে চাকরি পাবে, তুমি পরীক্ষা দিয়ে যদি অযোগ্য থাকো তাহলে চাকরি পাবে না। আমরা দেখলাম যে জিএসটি কমলো, তো জিএসটি কমলে তো তার প্রভাব দ্রব্যমূল্য বৃদ্ধির ওপর পড়বে, কিন্তু এই যে বাজার থেকে আমরা যখন জিনিসপত্র কিনতে যাই, জিএসটির সুফল সেটা কি পেয়েছেন? অর্থমন্ত্রীকে যখন জিজ্ঞাসা করে যে জিএসটির প্রভাব সাধারণ মানুষের জন্য, মধ্যবিত্তদের জন্য কি রয়েছে, তখন উনি হেসে দিলেন। কারণ মধ্যবিত্তদের জন্য কিচ্ছু নেই এই জিএসটির কমার প্রভাবে। বাজারে দ্রব্যমূল্য যা দাম রয়েছে, পেট্রোল ডিজেলের যা দাম রয়েছে তাই রয়েছে। আগে ভাবতে হবে জিএসটিটা কি জিনিস। জিএসটি আগে আমরা তিনটা ট্যাক্স দিতাম, সেই 3টা ট্যাক্সকে কাটে একটা সরল ট্যাক্স করা হয়েছে। সেও ট্যাক্স কিনে এবারের আপনারা দেখবেন বাজেট পেশ করার সময় বলছে ট্যাক্স কিন্তু এখন যেটা 28% ছিল সেটা 16% হয়ে গেছে, যেটা 16% ছিল সেটা 10% হয়ে গেছে, যেটা 10% ছিল সেটা 5% হয়ে গেছে। এবং আগামী দিনে এই পার্সেন্টেজটা 5% করে কমাতে কমাতে আমজনতাদের মধ্যে কোনো ট্যাক্সই থাকবে না। ধরুন বিধানসভা নির্বাচনের আগে আমরা যেটা দেখছি যে একটা ধর্মীয় মেরুকরণ, কোথাও মন্দির নিয়ে জিগির, কোথাও মসজিদ নিয়ে জিগির, এই যে ধর্মীয় মেরুকরণ, বাংলার মানুষ, উত্তরবঙ্গের মানুষ তারা কি চোখে দেখছে? এই বাংলা বিবেকানন্দের বাংলা, এই বাংলা রবীন্দ্রনাথের বাংলা, এই বাংলা নজরুলের বাংলা, এই বাংলা সুকান্তের বাংলা, এই বাংলা রামকৃষ্ণদেবের বাংলা। তাই বাঙালি এবং বাংলার মানুষ এই ধর্মান্ধতা বিশ্বাস করে না। উত্তরবঙ্গের মানুষ তো ধর্মীয় মেরুকরণ করতে চায় না, কিন্তু পশ্চিমবাংলায় যে সরকার আছে, সরকার থাকাকালীন হুমায়ুন কবির তারা মসজিদ বানা কোনো ব্যাপার না, কিন্তু এই বাবরির নামে মসজিদ করা, কিন্তু রাজ্য সরকার তার বিরুদ্ধে কোনো রকম স্টেপ নেয়নি। বিজ্ঞান বলে উন্নয়নই হচ্ছে শেষ কথা, উন্নয়ন হলে জাত পাত কিচ্ছু থাকবে না। উত্তরবঙ্গের মানুষ, আলিপুরদুয়ারের মানুষ কেমন বিধায়ক চান? আমাদের যিনি উন্নয়ন করতে পারবে, যিনি আমাদের সব সময় পাশে থাকবে। পরিযায়ী বিধায়ক দরকার নেই, চাই জনসাধারণের স্বার্থে কাজ করা বিধায়ক, যারা জনগণের স্বার্থে, দেশের স্বার্থে সম্পূর্ণভাবে কাজ করে যাবে, সেরকম ধরনের বিধায়ক চাই আমার। বিধায়ক হো বিশাল নামাজ ऐसा কাম হতো ऐसा। শুধু ভোটের সময় বিধায়ক আসবে, জিতে যাবে, কোনো একটা রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে কন্টেস্ট করবে, জিতলো, 5 বছর যাকে মাঝেরডাবুড়ি অঞ্চলের লোক, আলিপুরদুয়ারের লোক দেখতে পাবে না, সেরকম বিধায়ক আমরা চাই না। যে সকলকে জনসাধারণকে পরিষেবা দিবে, দেখলে আমরা পাবো, আমাদের উন্নয়নমূলক কাজ করবো, এরকম বিধায়ককে চাই। বিধায়ক চাই এরকম কাজকর্ম, উন্নয়নটা যেন ঠিকঠাক করে, পরিযায়ী শ্রমিকের মতন, পরিযায়ী পাখির মতন যেন ভোটের সময় আসে তারপর চলে যায়, এরকম বিধায়ক আমরা চাই না। বিগত 5 বছরে যে বিধায়ক গেছে, এরকম বিধায়ক যাতে আর মাঝেরডাবরি অঞ্চল বা কালচিনিতে না হয়। রাজনীতি নিয়ে কথা বলতে গেলে সময় আর শেষ হয় না, কথা গল্প আড্ডায় চলতেই থাকে, কিন্তু আজকের মতো সময় যে শেষ, তাই নেতা নয় জনতা নিয়ে আমি পারাদীপ আজ বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো নতুন কেন্দ্রে, অন্য কোনো বিধানসভা ক্ষেত্রে।